নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস দম্পতির অন্তিম পর্বগুলি। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভরমশাই শটান গিয়া শোভারানীর বাড়ি উঠিলেন। চাকরের নিকট সন্ধান লইয়া জানিলেন, গদাধরবাবু বহুদিন যাবৎ এখানে আসেন না। মাইজি এখন স্টুডিওতে, এ সময় তিনি বাড়ি থাকেন না কোনো দিন। শচীনের কাছে সন্ধান মিলিল, দক্ষিণ কলিকাতার একটা মেসের বাড়ির ক্ষুদ্র ঘরে কেওড়া কাঠের তক্তপোষে বসিয়া মনিব বিড়ি খাইতেছেন। এ অবস্থায় ভরমশাই গিয়া পৌঁছিলেন। গদাধর আশ্চর্য হইয়া বলিলেন, কি খবর ভরমশাই, যে আমার ঠিকানা কোথায় পেলেন? প্রণাম হই বাবু, বলিয়াই ভরমশাই কাঁদিয়া ফেলিলেন। আরে আরে, বসুন বসুন, কি হয়েছে? ছি ছি, আপনি নিতান্ত। চোখের জল মুছিতে মুছিতে ভরমশাই বলিলেন, বাবু আপনি বাড়ি চলুন। বাড়ি যাওয়ার জো নেই এখন ভরমশাই, সেসব অনেক কথা, সকল কথা শুনেও দরকার নেই। আমার এখন বাড়ি যাওয়া হবে না। বউ ঠাকরুন কেঁদে কেটে কি করব বলুন, এখন আমার যাওয়ার উপায় নেই। বসুন, ঠান্ডা হন, খাওয়া দাওয়া করুন এখানে এবেলা। ভরমশাই দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, বাবু একটা কথা বলবো। কি বলুন? আপনাকে সংসারের ভার নিতে হবে না, আমি ফেটিপাটের কেনাবেচা করে একরকম যা হয় চালাচ্ছি, আপনি গিয়ে শুধু বাড়িতে বসে থাকবেন। গদাধর হাসিয়া বলিলেন, ভরমশাই আমি এখন গাঁয়ে গেলে যদি চলতো আমি যেতুম। আমার সঙ্গে সঙ্গে সমন জারি করতে পেয়াদা ছুটবে দেশের বাড়িতে, আর বড় তরফের ওরা হাসাহাসি করবে, সেসব হবে না। তাছাড়া আমি আবার একটা কিছু করবার চেষ্টায় আছি। ভরমশাই বলিলেন, আপনার জন্যে বউ ঠাকরুন কিছু পাঠিয়ে দিয়েছেন, আমার কাছে আছে। ভরমশাই দেখিয়া একটু আশ্চর্য হইলেন যে মনিব টাকার কথা শুনিয়া বিশেষ কিছু আগ্রহ প্রকাশ করিলেন না। নিষ্পৃহভাবে বলিলেন, কত? আগে 50 টাকা। গদাধর হাসিয়া বলিলেন, হতে কি হবে ভরমশাই, আমায় 1000 টাকা কোনো রকমে তুলে দিতে পারেন এখন? তাহলে কাজের খানিকটা অন্তত মীমাংসা হয়। না বাবু, সে সম্ভব হবে না। ফেটিপাট কিনি ফি হাটে 60-70, বড় জোর 100 টাকার। তাই গণেশকুণ্ডুর আড়তে বিক্রি করে কোনো হাটে 5, কোনো হাটে 4, এই লাভ। এতেই বউ ঠাকরুনকে সংসার চালাতে হচ্ছে। তারই পুঁজি, তিনি যে এই 50 টাকা দিয়েছেন তার সেই পুঁজি ভেঙে আমায় বললেন, বাবুর কষ্ট হচ্ছে ভরমশাই, আপনি গিয়ে টাকাটা দিয়ে আসুন, অমন লক্ষ্মী মেয়ে। গদাধর অসহিষ্ণুভাবে বলিল, আচ্ছা থাক, আপনি ও টাকাটা দিয়েই যান আমায়, অন্তত যে কদিন জেলের বাইরে থাকি মেস খরচটা চলে যাবে। জেলের কথা শুনিয়া ভরমশাই রীতিমতো ভয় পাইয়া গেলেন। মনিব জেলে যাইবার পথে উঠিয়াছেন, সে কেমন কথা? এ কথা শুনিলে বউ ঠাকরুন কি স্থির থাকিতে পারিবেন? এই মেসেই ছুটিয়া আসিবেন দেখা করিতে হয়তো, সুতরাং এ কথা সেখানে গিয়া উত্থাপন না করাই ভালো। 3000 টাকার জোগাড় করিতে না পারিলে যদি জেলে যাওয়ার মীমাংসা না হয়, তবে চুপ করিয়া থাকাই বুদ্ধিমানের কাজ, কারণ সে টাকা কোনো রকমেই এখন সংগ্রহ করা যাইতে পারে না। 50টি টাকা গুনিয়া মনিবের হাতে দিয়া ভরমশাই বিদায় লইলেন। দেশে পৌঁছিতে পরদিন সকাল হইয়া গেল। অনঙ্গ ছুটিয়া আসিয়া বলিল, কি কিরকম দেখলেন ভরমশাই? দেখা হলো? ওর শরীর ভালো আছে? কবে বাড়ি ফিরবেন বললেন? বলছি বউ ঠাকরুন, আগে আমায় একটু চা করে যদি। হ্যাঁ, তা এক্ষুনি দিচ্ছি। বলুন আগে, উনি কেমন আছেন? দেখা হয়েছে? আছেন কোথায়? টাকা দিয়েছেন? আছেন একটা কোন মেসের বাড়িতে, দিব্যি আলাদা একটা ঘর। আমায় যেতেই খুব খাতির, বেশ চেহারা হয়েছে। এই পর্যন্ত শুনিয়াই অনঙ্গ খুশিতে গলিয়া গিয়া বলিল, আচ্ছা বসুন, আমি এসে সব শুনছি। আগে চা করে আনি আপনার জন্যে। ভরমশাই ডাকিয়া বলিলেন, হ্যাঁ বৌমা, এই কিছু বিস্কুট আর লেবেন জুস খোকাদের জন্যে, এটা রাখো। কিছুক্ষণ পরে অনঙ্গ চা আনিয়া রাখিল, তার সঙ্গে এক বাটি মুড়ি। সে হঠাৎ বন্য হরিণীর ন্যায় চঞ্চল ও উত্তেজিত হইয়া উঠিয়াছে, হাতে পায়ে বল ও মনে নতুন উৎসাহ পাইয়াছে। ভরমশাই সব বুঝিলেন, বুঝিয়া এক মনে চা ও মুড়ি চালাইতে লাগিলেন। তারপর বলুন ভরমশাই। হ্যাঁ, তারপর তো সেই মেসের বাড়িতে গিয়ে উঠলাম। মেসের বাড়িতে উঠলেন কেন? চেহারার কথা বলছিলেন, মানে শরীরটা? সুন্দর চেহারা হয়েছে,
কলকাতায় থাকা, তার উপর আজকাল একটু অবস্থা ভিত্তির দিকে যাচ্ছে। আমায় বললেন মানে একটু স্ফূর্তি দেখা দিয়েছে কি না। টাকা দিয়ে এলেন তো? ভর্মশাই লং ক্লথের আধময়লা কোটের সুবৃহৎ ঝোলা সদৃশ পকেট হাতড়াইতে হাতড়াইতে বলিলেন, হ্যাঁ, ভালো কথা। টাকা সব নিলেন না? 50টি নিয়ে বললেন এখন আর দরকার নেই, বাড়িতে তো টানাটানি যাচ্ছে, তাই সেই বাকি টাকাটা একটা খামের মধ্যে সামনের হাটে এতে। কথাটা শুনিয়া অনঙ্গ স্বস্তির নিঃশ্বাস ফেলিল। স্বামী এখন টাকা ফিরাইয়া দিয়াছেন, তখন নিশ্চয়ই তার অবস্থা ভালোর দিকে যাইতেছে। বাঁচা গেল। লোকে কত কি বলে, তাহা শুনিয়া তাহার যেন পেটের মধ্যে হাত পা ঢুকিয়া যায়। মা সিদ্ধেশ্বরী মুখ তুলিয়া চাহিয়াছেন এতদিন পরে। সে একটু সলজ্জ কণ্ঠে বলিল, আচ্ছা, আমার কথা টথা কিছু মানে কেমন আছি টাছি? ভর্মশাই তাহার মুখের কথা যেন লুফিয়া লইয়া বলিলেন, ওই দেখো, বুড়ো মানুষ বলতে ভুলেই গিয়েছি। সে কত কথা, অনেকক্ষণ ধরে বললেন তোমাদের কথা। বউ ঠাকরুন, তোমার সম্বন্ধেও। ও কি বললেন? এই কেমন আছি মানে? নিজের অজ্ঞাতসারে তাহার কণ্ঠে ঔৎসুক্য ও কৌতূহলের সুর আসিয়া গেল। ভর্মশাই মৃদু মৃদু হাসি মুখে বলিলেন, এই সব বললেন, একা ওখানে থেকে মনে শান্তি নেই তার, অথচ এই সময়টা দেশে আসতে গেলে কাজের ক্ষতি হয়ে যায় কি না। তোমার কথা কতক্ষণ ধরে বললেন। আসবার সময় ওই বিস্কুট লেমন জুস দিয়ে তিনিই তো কিনে দিয়ে গেলেন। আপনাকে শিয়ালদা স্টেশনে উঠিয়ে দিয়ে গেলেন বুঝি? হ্যাঁ, তাই তো, উঠিয়েই তো দিয়ে গেলেন। সেখানেও তোমার কথা। অনঙ্গ অন্যদিকে মুখ ফিরাইয়া চোখের জল গোপন করিল। ভর্মশাই চলিয়া আসিলেন। এভাবে বেশিক্ষণ চালানো সম্ভব নয়, হয়তোবা কোথায় ধরা পড়িয়া যাইবেন। বউ ঠাকরুনের বুদ্ধির উপর তাঁর শ্রদ্ধা আছে, তবে স্বামীর ব্যাপার লইয়া কথাবার্তা উঠিলে বউ ঠাকরুন সহজেই ভুলিয়া যান, এই রক্ষা। ভর্মশাই কি সাধে মনিবকে বাকি 50টি টাকা দেন নাই? বউ ঠাকরুন বা ছেলেদের কথা তো একবারও লোকে জিজ্ঞাসা করে? এতদিন পরে যখন অমন সতীলক্ষ্মী স্ত্রী, ছেলেরা বাড়িতে, তাহাদের সম্বন্ধে একটা কথা নয়, সেখানে ভর্মশাই দিতে যাইবেন টাকা, তা তিনি কখনো দিবেন না। শরৎকাল চলিয়া গেল, আবার হেমন্ত আসিল। এই দীর্ঘ সময়ের মধ্যে অনঙ্গ প্রতিদিনই আশা করিয়াছে স্বামী হঠাৎ আজ হয়তো আসিয়া পড়িবেন, কিন্তু তার সে আশা পূর্ণ হয় নাই। ভর্মশাই আসিয়া বলেন, ও ঠাকরুন, টাকা দিতে হবে। কত? 36 টাকা দাও আজ, পাটার আসছে না হাটে, ওতেই কাজ চলে যাবে। সন্ধ্যাবেলা লাভের 2-3 টাকা শুদ্ধ টাকাটা আবার ফিরাইয়া দিয়া যান। একদিন শশী বাগদিনী অনঙ্গকে পরামর্শ দিল হলুদের গুঁড়ার ব্যবসা করিতে, উহাতে খুব লাভ। আস্ত হলুদ বাজার হইতে কিনিয়া বাগদি বাড়াই দিলে তাহাদের ঢেঁকিতে তাহারাই কুটিয়া দিবে, মজুরি বাদেও যাহা থাকে তাহা অনঙ্গ হিসাব করিয়া দেখিল নিতান্ত মন্দ নয়। আজকাল সে ব্যবসা বুঝিতে পারে, ব্যবসা বুদ্ধি খুলিয়া দিয়াছে। ভর্মশাইকে কথাটা বলিতেই তিনি হাসিয়া উড়াইয়া দিলেন, উহ ফু, গুঁড়ো হলদির ব্যবসা আবার? অনঙ্গ বলিল, না ভর্মশাই, আমি হিসেব করে দেখেছি, আপনি আমায় হলুদ দিন দিকে, আমি বাগদিপাড়া থেকে কুড়িয়া আনি। 2-3 বার হলুদের গুঁড়ো কেনাবেচা করিয়া দেখা গেল পাটের খুচরো কেনাবেচার চেয়েও ইহাতে লাভের অঙ্ক বেশি। আর একটা সুবিধে, এ ব্যবসা 12 মাস চলিবে। বউ ঠাকরুনের বুদ্ধির উপর ভর্মশাইয়ের শ্রদ্ধা জন্মাইল। টাকা বসিয়া থাকে না। অনঙ্গ নানা বুদ্ধি করিয়া এটা ওটার ব্যবসায় খাটাইয়া যতই সামান্য হোক তবুও কিছু কিছু আয় করে, কিন্তু বর্ষার শেষে ম্যালেরিয়া নিজ মূর্তি ধরিয়াছে। অনঙ্গ একদিন জ্বরে পড়িল। জ্বর লইয়াই গৃহকর্ম করিয়া রাত্রের দিকে জ্বর বেশ বাড়িল। আগাগোড়া লেপ মুড়ি দিয়া শুইয়া পড়িল বিছানায়, উঠিবার শক্তি নাই। অত বড় বাড়ি, কেহ কোথাও নাই, কেবল এই ঘরখানিতে সে আর তাহার 2টি ছেলে। বড় খোকা 8 বছরে পড়িয়াছে। সে বলিল, মা, আমাদের এবেলা ভাত দেবে কে? অনঙ্গ জ্বরের ঘোরে অচৈতন্য হইয়া পড়িয়াছিল। সে প্রথমটা কোনো উত্তর দিল না, পরে বিরক্ত হইয়া ছেলেকে বকিয়া উঠিল। খোকা কাঁদিতে লাগিল। অনঙ্গ আরও বকিয়া বলিল, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস নে, বলছি। খোকা খাবে কি, তা আমি কি বলবো? আপদগুলো মরেও না যে আমার হাড় জুড়োয়। তোদের মানুষ করছে কে জিজ্ঞেস করি, কে ঝক্কি পোয়ায়? যা, বাসি ভাত হাঁড়িতে আছে, বেড়ে নে।
পরদিন ভর্মশাই আসিয়া দেখিলেন ছেলে দুটি রান্নাঘরের সামনে ভাতের হাঁড়ি বাহির করিয়া একটা থালায় তাহা হইতে এক রাস পান্তা ভাত ঢালিয়া ইঁটো হাতে সমস্ত মাখামাখি করিয়া ভাত খাইতেছে। অনঙ্গ আবার একটু শুচিবায়গ্রস্ত হইয়া উঠিয়াছে। আজকাল তাহার বাড়িতে এ কি কাণ্ড! ছেলে দুটো ইঁটো হাতে রান্নার হাঁড়ি লইয়া ভাত তুলিয়া খাইতেছে কিরকম! আশ্চর্য হইয়া ভর্মশাই জিজ্ঞাসা করিলেন, এ কি খোকা, ও কি হচ্ছে? মা কোথায়? খোকা ভর্মশাইকে দেখিয়া অপ্রতিভ হইয়া ভাতের দলা তুলিতে গিয়া হাত গুটাইয়াছিল। মুখের দুপাশের ভাত ক্ষিপ্র হস্তে মুছিয়া ফেলিবার চেষ্টা করিয়া বলিল, মার জ্বর, আমরা কাল রাত্রে কিছু খাইনি, তাই পলুকে ভাত বেড়ে দিচ্ছি। মা কাল বলেছিল হাঁড়ি থেকে নিয়ে খেতে। সে এমন ভাব দেখাইল যে শুধু ছোট ভাইয়ের ক্ষুদ্নিবৃত্তির জন্য তাহার এই নিঃস্বার্থ প্রচেষ্টা, তাহার খাবার উপর বিশেষ কোনো স্পৃহা নাই। বলো কি খোকা, জ্বর তোমার মায়ের? কোথায় তিনি? খোকা আঙুল দিয়া দেখাইয়া বলিল, বিছানায় শুয়ে। কথা বলছে না কিচ্ছু? এত করে বললাম, আমি নুন পাড়তে পারিনি, পলুকে কি দেব তা মা? ভর্মশাই ভীত হইয়া ঘরের মধ্যে গিয়া উঁকি মারিলেন। অনঙ্গ জ্বরের ঘোরে অভিভূত অবস্থায় পড়িয়া আছে, তাহার কোনো সাড়া সংজ্ঞা নাই। লেপখানা গা হইতে খুলিয়া একদিকে বিছানার বাহিরে অর্ধেক ঝুলিতেছে। ভর্মশাই ডাকিলেন, ও বউ ঠাকরুন, বউ ঠাকরুন। অনঙ্গ কোনো সাড়া দিল না। কি সর্বনাশ, এমন কাণ্ড হয়েছে তা কি জানি। ও বউ ঠাকরুন। 2-3 বার ডাকাডাকি করার পরে অনঙ্গ জ্বরের ঘোরে করিয়া সাড়া দিল। সে সাড়ার কোনো অর্থ নাই, তাহা অচেতন মনের বহুদিন ব্যাপী অভ্যাসের প্রতিক্রিয়া মাত্র। তাহার পিছনে বুদ্ধি নাই, চৈতন্য নাই। ভর্মশাই ছুটিয়া গিয়া গিরিশ ডাক্তারকে ডাকিয়া আনিলেন। ডাক্তার দেখিয়া বলিল, কোনো চিন্তা নাই, সাধারণ ম্যালেরিয়া জ্বর, তবে একটু সাবধানে রাখা দরকার। ভর্মশাইয়ের নিজের স্ত্রী বহুদিন পরলোকগত এক বিধবা ভাইজি থাকে বাড়িতে। তাহাকে আনাইয়া সেবা শুশ্রূষার ব্যবস্থা করিলেন। প্রতিবেশীরা বিশেষ কেহ উঁকি মারিল না। 14-15 দিন পরে অনঙ্গ সারিয়া উঠিয়া রোগজীর্ণ মুখে পথ্য করিল, কিন্তু তখন সে অত্যন্ত দুর্বল, উঠিয়া দাঁড়াইবার ক্ষমতা নাই। ভর্মশাই এতদিন জিজ্ঞাসা করিবার অবকাশ পান নাই। আজ জিজ্ঞাসা করিলেন, বউ ঠাকরুন, টাকা কোথায়? টাকা সিন্ধুকে আছে। চাবিটা দাও দেখি। এদিক ওদিক খুঁজিয়া চাবি পাওয়া গেল না। বালিশের তলায় তো থাকিত, কোথায় আর যাইবে? এখানে কোথায় আছে? সব জায়গা তন্ন তন্ন করিয়া খোঁজা হইল, ছেলেদের জিজ্ঞাসাবাদ করা হইল। অবশেষে কামার ডাকাইয়া তালা ভাঙিয়া দেখা গেল সিন্ধুকে কিছুই নাই। টাকা তো নাই, উপরন্তু অনঙ্গর হাতের দুগাছা সোনা বাঁধানো হাতির দাঁতের চুড়ি ছিল, তাহাও উবিয়া গিয়াছে। আর গিয়াছে গদাধরের পিতামহের আমলের সোনার তৈরি ক্ষুদ্র একটি শীতলা মূর্তি। ক্ষুদ্র হইলেও প্রায় 6-7 ভরি ওজনের সোনা ছিল মূর্তিটাতে। বহু কষ্টে অর্জিত অর্থের সঙ্গে শীতলা মূর্তির অন্তর্ধানে নানা অমঙ্গল আশঙ্কায় অনঙ্গ মাথা ঠুকিতে লাগিল। ভর্মশাই মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। আজ 1 বৎসরের বহু কষ্টে সঞ্চয় করা যৎসামান্য পুঁজি যাহা ছিল, কোনো রকমে তাহাতে হাত ফেরত খুচরা ব্যবসা চালাইয়া সংসার যাত্রা নির্বাহ হইতেছিল। অবলম্বনহীন সম্পূর্ণ অসহায় অবস্থায় এখন ইহাদের কি উপায় দাঁড়াইবে? ভর্মশাই জিজ্ঞাসা করিলেন, বাড়িতে কে কে আসত? অনঙ্গ বিশেষ কিছু জানে না, তাহার মনে নাই। জ্বরের ঘোরে সে রোগের প্রথম দিকে অচৈতন্য অবস্থায় পড়িয়া থাকিত। কে আসিয়াছে গিয়াছে তাহার খেয়াল ছিল না। প্রতিবেশিনীরা মাঝে মাঝে তাহাকে দেখিতে আসিত। শচীনের মা 1 দিন না 2 দিন আসিয়াছিলেন। স্বর্ণ গোয়ালিনী 1 দিন আসিয়াছিল মনে আছে, আর আসিয়াছিলেন মুখুজ্জে গিন্নি। তবে ইহাদের বেশিরভাগই অসুচি হইবার ভয়ে রোগীর ঘরের মধ্যে ঢোকেন নাই। দৌড়ে দাঁড়াইয়া উঁকি মারিয়া দেখিয়া ডিঙাইয়া ডিঙাইয়া উঠান পার হইয়া গিয়াছিলেন। ইহার একটি ন্যায্য কারণ যে না ছিল তাহা নয়। বাড়ির ছেলে দুটি মায়ের শাসন দৃষ্টি শিথিল হওয়ায় মনের আনন্দে যেখানে সেখানে ভাত ছড়াইয়া ইঁটো থালা বাসন রাখিয়াছে, যাহা খুশি তাহাই করিয়াছে। সেখানে কোনো জাতি জন্ম বিশিষ্ট হিন্দু ঘরের মেয়ে কি করিয়া নির্বিকার মনে বিচরণ করতে পারে, ইহাও ভাবিয়া দেখিবার বিষয়। শুধু লোকের নিন্দা করিয়া লাভ নাই। চুরির কোনো হদিশ মিলিল না। উপরন্তু অনঙ্গ বলিল, ভর্মশাই, আমার যা গিয়েছে আপনি আর কাউকে বলবেন না চুরির কথা। শত্রু হাসবে,
সে বড় খারাপ হবে। উনি শত্রু হাসাবার ভয়ে আজ পর্যন্ত গাঁয়ে ফিরলেন না। না, আর আমি সামান্য টাকার জন্যে শত্রু হাসাবো? তিনি এত ক্ষতি সহ্য করতে পারলেন, আর আমি এইটুকু পারবো না ভর্মশাই। সুতরাং ব্যাপার মিটিয়া গেল। ভর্মশাই কলিকাতায় মেসের ঠিকানায় 2-3খানা চিঠি দিয়া কোনো উত্তর পাইলেন না। অবশেষে সব কথা খুলিয়া লিখিয়া একখানি রেজিস্ট্রে চিঠি দিলেন। চিঠি ফেরত আসিল, তাহার উপর কৈফিয়ত লেখা, মালিক এ ঠিকানায় নাই। অনঙ্গর হাতে 2 গাছা সোনা বাঁধানো শাখা ছিল, খুলিয়া তাহাই সে বিক্রয় করিতে দিল। সেই যৎ সামান্য পুঁজিতে হলুদের গুড়ার ব্যবসা করিয়া কোনো হাটে 12 আনা, কোনো হাটে বা কিছু বেশি আসিতে লাগিল। অকুল সমুদ্রে সামান্য একটা ভেলা হয়তো, কিন্তু জাহাজ যেখানে মিলিতেছে না সেখানে ভেলার মূল্যই কি কিছু কম? অনঙ্গ এখনো পায়, বল পায় নাই। কোনো ক্রমে রান্নাঘরে বসিয়া 2টি রান্না করে, ছেলে 2টিকে খাওয়াইয়া নিজে খাইয়া রোয়াকের এক প্রান্তে মাদুর পাতিয়া রৌদ্রে শুইয়া থাকে। কোনোদিন বা একটু ঘুমায়। দুবেলা রান্না হয় না, হাঁড়িতে ও বেলার জন্য ভাত তরকারি থাকে। সন্ধ্যার পরে ছেলেমেয়েরা খায়। একটু চুপ করিয়া শুইয়া দেখে, ধীরে ধীরে উঠানের আতা গাছটা লম্বা ছায়া ফেলিতেছে। দোরের কাছে পাঁচিলের গাছে আমরুল শাকের জঙ্গলে একটি প্রজাপতি ঘুরিতেছে। খোকার বাজনার টিনটা কুয়াতলায় গড়াগড়ি যাইতেছে। পাশের জমিতে শচীনের শেওড়াতলি আম গাছটার মগডালের দিকে রোদ উঠিতেছে ক্রমশ। নাইবার চাতালে গর্ত বর্ষায় বন বিছুটির গাছ গজাইয়াছে। অনেকদিন আগে গদাধর কুয়াতলায় বসিয়া স্নানের জন্য শখ করিয়া একটি জলচৌকি গড়াইয়াছিলেন। সেখানে একখানা পায়া ভাঙা অবস্থায় কাঠ রাখিবার চালাঘরের সামনে চিত হইয়া পড়িয়া আছে। তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল। বড় খোকাকে ডাকিয়া বলিল, হ্যাঁ রে, ও চৌকিখানা ওখানে অমন করে ফেলেছে কে রে? খোকা এদিকে ওদিকে চাহিতে চাহিতে জলচৌকিখানা দেখিতে পাইল। বলিল, আমি জানি নে তো মা, আমি ফেলিনি। যেই ফেলুক, তুই নিয়ে এসে দালানের কোণে রেখে দে, কেউ ওতে হাত না দেয়। তারপর সে আবার দুর্বলভাবে বালিশে ঢলিয়া পড়ে। মনেও বল নাই, হাত পায়েও জোর নাই তেমন। তাহার ভালো লাগে না, একা একা এ বাড়িতে যে থাকিতে পারে না। জীবন যেন তার বোঝা হইয়া পড়িয়াছে। বিশেষ করিয়া এই শীতের সন্ধ্যাবেলা মনের মধ্যে কেমন হু হু করে। সম্পূর্ণ নিঃসঙ্গ, কেহ নাই যে একটি কথা বলিয়া আদর করে, মুখের দিকে চায়। কত কথা মনে পড়ে। এমনি কত শীতের ঠান্ডা রোদ শেওড়াতলি আম গাছটার মগডালে উঠিয়া গিয়াছে। আর 14 বছর ধরিয়া, 14 বছর আগে এমনি এক শীতের মধ্যাহ্নে সে নববধূ রূপে এই গৃহে প্রথম প্রবেশ করে। ওই পরিচিত ঠান্ডা রোদ মাখানো আম গাছটার দিকে চাহিলে কত ভালো দিনের কথা মনে পড়ে। কত আনন্দ ভরা শীতের সন্ধ্যার স্মৃতিতে হৃদয়ে ব্যথায় টনটন করিয়া ওঠে। চিরকাল কি এমনি কাটিবে? মা মঙ্গলচণ্ডী কি মুখ তুলিয়া চাহিবেন না? ভর্মশাই হাটের টাকা লইয়া দরজার কাছে আসিয়া সাড়া দেন, বউ ঠাকরুন আছো? বউ ঠাকরুন? হ্যাঁ আসুন। নেই তো, আর যাচ্ছি কোথায়? এগুলো গুনে নিও। অনঙ্গ গুনিয়া বলিল, 13.5 আনা। আর যে বেশি? হলদির দর চড়ে গিয়েছে বাজারে, হাটের সামনে আরও হবে। আরও কিছু বেশি টাকা হাতে আসতো। এ সময় তো একটা থোক লাভ করা যেত হলুদ থেকে। আচ্ছা ভর্মশাই। অনঙ্গের গলায় সুরের পরিবর্তনে ভর্মশাই তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, কি কি হলো? আচ্ছা, একবার আপনি কলকাতায় যাবেন। কলকাতায়? তা তা নয় ভর্মশাই, অনেক দিন কোনো খবর পাইনি। আমার মনটা, আপনি একবার বরং। স্বামীর কথা বলিতে গেলেই কোথা হইতে কান্না আসিয়া কেন যে গলার স্বর আটকাইয়া লোকের সামনে লজ্জায় ফেলে এমন ধারা। ভর্মশাই চিন্তিত মুখে বলেন, তা তা গেলেও হয়। তাই কেন যান না আজই, একবার দেখে আসুন। আজ কতদিন হলো কোনো খবর পাইনি। শরীর গতিক কেমন আছে, কীরকম কি করছেন, আপনি নিজের চোখে দেখে এলে। ভর্মশাই কথাটা ভাবিয়া দেখিলেন। যাইতে অবশ্য এমন কি আপত্তি, তা নয়, তবে পয়সা খরচের ব্যাপার। এই নিতান্ত টানাটানির সংসারে এমনি 5টা টাকা ব্যয় হইয়া যাইবে যাতায়াতে। বউ ঠাকরুন সে টাকা পাবেনি বা কোথায়? মুখে বলিলেন, আচ্ছা দেখি। তাহলে কোন গাড়িতে যাবেন আপনি? আজ বা কাল তো হয় না, হাটবার আসছে সামনে।
হাটবার তো লেগেই থাকবে, আপনি রকম দেখে চালিয়ে নেব। এখন আপনি যান, আমার কাছে না 3টে টাকা আছে, তুলে রেখে দিয়েছি, তাই নিয়েই যান। সপ্তাহের শেষে অনঙ্গ আবার জ্বরে পড়িল। তবে এবার জ্বরটা খুব বেশি নয়, সাধারণ ম্যালেরিয়া জ্বর। এ সময় পাড়াগাঁয়ের ঘরে ঘরেই এমন জ্বর লাগিয়া আছে, তাহাতে ডাক্তারও আসে না, বিশেষ কোনো ঔষধও পড়ে না। তবুও ভর্মশাই ডাক্তার ডাকানোর প্রস্তাব করিয়াছিলেন। অনঙ্গ কথাটা উড়াইয়া দিয়া বলিল, হ্যাঁ, আবার ডাক্তার কি হবে, বরং ডাকঘরের কুইনিন 1 প্যাকেট কিনে দিন, তাই খেয়েই যাব এখন। ভারী তো জ্বর। সে জ্বরে 3-4 দিন ভুগিয়া তখনকার মতো গেল বটে, কিন্তু 2 দিন অন্নপথ্য করিতে না করিতেই আবার জ্বর দেখা দিল। একেই সে ভালোভাবে সারিয়া উঠিতে পারে নাই প্রথম অসুখের পর। এভাবে বারবার ম্যালেরিয়ায় পড়াতে আরও দুর্বল হইয়া পড়িল। রক্তহীনতার দরুন মুখ হলদে ফ্যাকাশে রঙের হইয়া আসিল, শরীর রোগা, মাথার সামনের চুল উঠিয়া সিঁথির কাছটা কুশ্রী ধরনের চওড়া হইয়া গেল। ভাতে রুচি নাই। একবার পাতের সামনে বসে মাত্র কিছু ভালো লাগে না মুখে। সংসারে বেজায় টানাটানি চলিতেছিল। শীত পড়ার মুখে হলুদের দর একটু চড়াতে হাটে হাটে আগের চেয়ে আয় কিছু বাড়িল। অনঙ্গ আজকাল ব্যবসা বেশ বোঝে। সে নিজে অসুখ শরীরে শুইয়া শুইয়া একদিন মুখুজ্জে বাড়ি হইতে শুকনো পিপুল কিনিয়া আনাইল এবং সেগুলি হাটে পাঠাইয়া 5-6 টাকা লাভ করিল। একদিন সে আবার ভর্মশাইকে ধরিল কলিকাতা যাইবার জন্য। ভর্মশাই বলিলেন, বেশ, বড় দেরি হয়ে যাচ্ছে, যাই যাই করে, কাজ তো আছেই, আপনি কালই যান। টাকা সকালে নেবেন না এখন নেবেন? এখন 5 জায়গায় ঘুরব নিজের কাজে, কোথায় হারিয়ে যাবে, কাল সকালে বরং। উৎসাহে অনঙ্গ মাদুর ছাড়িয়া ঠেলিয়া উঠিল বিকালে। পরদিন সকালে ভর্মশাই টাকা নিতে আসিলে অনঙ্গ তাহার হাতে একটি বেশ ভারী গোছের পোটলা দিয়া বলিল, এটা ওকে দেবেন। কাল সারাদিন ধরিয়া গুছাইয়াছে সে। ভর্মশাই দেখিলেন তাহার মধ্যে হেন জিনিস নাই যা নাই। গোটা কতক কাঁচা পেঁপে, এমনকি একটা মানকচু পর্যন্ত, তাছাড়া গাছের বরবটি, আমসত্ত্ব, পুরানো তেঁতুল, পোস্তদানার বড়ি। ভর্মশাই মনে মনে হাসিলেন, মুখে কিছু বলিলেন না। অনঙ্গ আঁচল হইতে খুলিয়া আরও 3টে টাকা বাহির করিয়া বলিল, ভাড়া বাদে 1টা টাকা নিয়ে যান। যাবার সময় হরিময়রার দোকান থেকে নতুন গুড়ের সন্দেশ, সের 2 নিয়ে যাবেন। ভর্মশাই দ্বিরুক্তি না করিয়া টাকা কয়টি পকেটে পুরিয়া বলিলেন, চিঠি টিঠি কিছু দেবে না? না, চিঠি আর দিতে হবে না, মুখেই বলবেন। একবার অবশ্যই করে যেন আসেন এরই মধ্যে, এটাই বলবেন। ভর্মশাই দরজার বাইরে ভালো করিয়া বাড়ান নাই। এমন সময় অনঙ্গ পিছন হইতে ডাক দিয়া বলিল, শুনুন, বাড়ি আসবার কথা বলবেন, বুঝলেন তো? আচ্ছা বউ ঠাকরুন, নিশ্চয়ই বলবো, এরই মধ্যে যেন আসেন, বুঝলেন? ভর্মশাই ঘাড় হেলাইয়া প্রকাশ করিতে চাহিলেন যে তিনি বেশ ভালোই বুঝিয়াছেন, কোনো ভুল হইবে না তাহার। আর যদি সঙ্গে করে আনতে পারেন, বেশ বউ ঠাকরুন, সে চেষ্টাও করব। ভর্মশাই দ্রুত পদে বাহির হইয়া গেলেন। কলিকাতায় পৌঁছিয়াই ভর্মশাই মনিবের পুরানো মেসে গেলেন। সংবাদ লইয়া জানিলেন বহুদিন হইতেই গদাধর বাবু সে স্থান ছাড়িয়া চলিয়া গিয়াছেন। মেসের ম্যানেজার কোনো ঠিকানা বা সন্ধান দিতে পারিল না। তাহা হইলে কি জেলি হইল? তাহাই সম্ভব, কিন্তু সে কথা তো আর যাকে তাকে জিজ্ঞাসা করা যায় না। ভাবিয়া চিন্তিয়া তিনি শচীনের বাসায় গেলেন। শচীনেরও দেখা পাইলেন না। এখন একমাত্র স্থান আছে যেখানে মনিবের সন্ধান হয়তো মিলিতেও পারে, সেটি হইল শোভারানীর বাড়ি। কিন্তু সেখানে যাইতে ভর্মশায়ের কেমন বাধো বাধো ঠেকিতে লাগিল। অনেকদিন সেখানে যান নাই, হয়তো তাহারা তাহাকে চিনতেই পারিবে না, হয়তো বাড়িতে ঢুকিতেই দিবে না। তাছাড়া সেখানে যাইতে প্রবৃত্তিও হয় না তাহার, তবুও যাইতে হইল। গরজ বড় বালাই। দরজায় কড়া নাড়িতেই যে চাকরটি দরজা খুলিয়া মুখ বাড়াইল, ভর্মশাই তাহাকে চিনিলেন না। চাকর বলিল, কাকে দরকার? মাইজি আছেন? হ্যাঁ আছেন, একবার দেখা করব, বলো গিয়ে। চাকর কিছুমাত্র না ভাবিয়া বলিল, এখন দেখা হবে না। ভর্মশাই অনুনয়ের সুরে বলিলেন, বড্ড দরকার, একবার বলো গিয়ে। কি দরকার? এখন কোনো দরকার হবে না, ও বেলা এসো। আচ্ছা, গদাধর বাবুর কোনো সন্ধান দিতে পারো? আমি তার দেশের লোক, যশোর জেলার কাঁইপুর গ্রামে বাড়ি, থানা রামনগর। চাকর কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, দাঁড়াও, আমি আসছি। দুরু দুরু বক্ষে ভর্মশাই কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলেন। কি না জানি বলে, চাকরটা নিশ্চয়ই মনিবকে চেনে, অন্তত
নামও শুনিয়াছে। এবার আবার দরজা খুলিল। চাকর মুখ বাড়াইয়া বলিল, আপনার নাম কি? মাইজি বললেন, জেনে এসো। আমার নাম মাখনলাল ভর। আমি বাবুর সেরেস্তার মুহুরি। বলো, গিয়ে যাও। কিছুক্ষণ পরে চাকর পুনরায় আসিয়া ভরমশাইকে উপরে লইয়া গেল। ভরমশাই উপরে গিয়া আশ্চর্য হইয়া গেলেন। এসে মেয়েটি নয়, সেবার যাহার সহিত দেখা করিয়াছিলেন ইহার বয়স বেশি, গায়ের রং তত ফর্সা নয়। মেয়েটি বলিল, আপনি কাকে চান? ভরমশাই অপরিচিত স্ত্রীলোকের সম্মুখে কথা বলিতে অভ্যস্ত নন। কেমন একটা আড়ষ্টতা ও অস্বস্তি বোধ করেন এসব ক্ষেত্রে। বিনীতভাবে সসংকোচে বলিলেন, আগে গদাধরবাবু নিবাস যশোর জেলায়। মেয়েটি হাসিয়া বলিল, বুঝেছি, তা এখানে খোঁজ করছেন কেন? এখানে আগে যিনি থাকতেন তিনি এখন নেই। কে? শোভা মিত্তির? আগে হ্যাঁ, ওই নাম। সে এখান থেকে উঠে গিয়েছে। তাকে কি দরকার? তার সঙ্গে আমাদের বাবুর জানাশোনা ছিল, একবার তাই এসেছিলাম। গদাধর বসু, ন্যাশনাল সিনেমা কোম্পানির জি বসু তো? আগে হ্যাঁ, উনি আমার বাবু। কিন্তু মেয়েটি বলিল, তা আপনি বলছেন গদাধর বাবুর মুহুরি দেশের, কিন্তু আপনি তার কলকাতার ঠিকানা জানেন না কেন? ভরমশাই পাকালো। ইহার কাছে ঘরের কথা বলিয়া মিছামিছি মনিবকে ছোট করিতে যাইবেন কেন? সুতরাং বলিলেন, আগে তার সেরেস্তায় চাকরি নেই আজ বছরাবধি। তাকে একটু বলতে এসেছিলাম, যদি চাকরিটি আবার হয়। গরিব মানুষ, বাচ্চা বাচ্চা নিয়ে বড় বিপদে পড়েছি, তাই। আপনি টালিগঞ্জে গিয়ে স্টুডিওতে দেখা করুন। ঠিকানা কাগজে লিখে দিচ্ছি। বাড়িতে এখন তার দেখা পাবেন না। ভরমশাই স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। আনন্দে হাত পায়ে যেন বল পাইলেন। বাঁচা গেল। মনিবের তাহা হইলে জেল হয় নাই। সেই ছবি তোলার কাজেই লাগিয়া আছেন, বোধহয় চাকরি লইয়া থাকিবেন। মেয়েটি এক টুকরো কাগজে ঠিকানা লিখিয়া তাহার হাতে দিয়া বলিল, ট্রাম থেকে নেমে বাঁ দিকের রাস্তা ধরে খানিকটা গেলেই পাবেন। দেখবেন লেখা আছে ন্যাশনাল ফিল্ম কোম্পানির নাম, গেটের মাথায় আর দেওয়ালের গায়ে। রাস্তায় পড়িয়া পথ হাঁটিতে হাঁটিতে কিন্তু ভরমশাইয়ের মনে আনন্দের ভাবটা আর রহিল না। মনিব জেলে যান নাই, আবার সেই ছবি তোলার কাজেই করিতেছেন, অথচ এই 1 বৎসরের মধ্যে একবার স্ত্রী পুত্রের খোঁজ খবর করেন নাই। এ কেমন কথা? স্থলে আনন্দ করিবার মতো কিছু নাই, বরং ইহার মূলে কি রহিয়াছে তাহা দেখিয়া যাওয়াটা দরকার। ভরমশাইয়ের মন বেশ দমিয়া গেল। দমিয়া গেলেও সেই মন লইয়াই অগত্যা পথ চলিতে চলিতে একসময় তিনি ট্রামে উঠিয়া পড়িলেন। ট্রাম যথাসময়ে টালিগঞ্জ ডিপোয় আসিয়া পৌঁছিল। অন্যান্য সহযাত্রীরা একে একে নামিয়া যাইতেছে দেখিয়া ভরমশাইয়ের হুঁশ হইল, তাহাকেও এবার নামিতে হইবে। ভরমশাই ট্রাম হইতে রাস্তায় নামিয়া আবার পথ হাঁটিতে শুরু করিলেন। মেয়েটির নির্দেশ মতো বাঁদিকের পথ ধরিয়া হাঁটিবার সময় দেখিলেন ভিন্ন ভিন্ন ছোট ছোট দল যেসব কথাবার্তা কহিতে কহিতে চলিয়াছে ওই পথে। তাহাদের মৃদুগুঞ্জনে বেশ বোঝা যাইতেছে যে তাহারা সকলেই এখন ভরমশাইয়ের লক্ষ্যপথের পথিক। যে কোনো কাজের জন্যই যাক না কেন, তাহারাও চলিয়াছে ওই স্টুডিওর উদ্দেশ্যে। কিছু পথ যাইতেই চোখে পড়িল সামনে অনেকখানি জায়গা, করগেট টিন দিয়ে ঘেরা সমস্ত বাগান। আর সে বাগানের কাছে পৌঁছায় তিনি নিশ্চিত বুঝিলেন যে তাহার ঈপ্সিত স্থানে আসিয়া গিয়াছেন। ওই বাগানের ফটক, ফটকের 2 দিকে থামের মাথায় অর্ধবৃত্তাকারে লোহার ফ্রেমে সোনালি অক্ষরে জলজল করিতেছে ন্যাশনাল ফিল্ম স্টুডিও। মা কালীকে স্মরণ করিয়া গেটের মধ্যে সবে পা দিয়াছেন, এমন সময় পিছন হইতে কোমরে আঁকশি দিয়া কে যেন টানিয়া ধরিল। ঘাড় ফিরাইয়া দেখিলেন ইয়া গালপাট্টাওয়ালা পশ্চিমা পহলবানের মতো এক দীর্ঘ বপু দরোয়ানজি হাঁকিয়া বলিতেছে, কাহা যাতা? ভরমশাই বলিলেন, যাহা আমার বাবু আছেন। দরওয়ানজি হাঁকিল, গেট পাস হ্যায়? হ্যাঁ হ্যায়, আমার বাবুর কাছ থেকে এখুনি নিয়ে আতা হ্যায়, এনে তোমায় দিয়ে দেব। পহেলে লাও, লে আয়কে অন্দর মে ঘুসো। বেশ, এখুনি এনে দিচ্ছি, তোমারা কোনো চিন্তা নেই হ্যায়। কথাটা বলিয়া ভরমশাই অগ্রসর হইবার উপক্রম করিতেই আবার পশ্চাৎ দিক হইতে শব্দের আকর্ষণ, কেউ বাত মে মানেগা নেহি, মত যাও, লোটকে আও। অগত্যা ভরমশাইকে ফিরিত হইল। এই বয়সের শেষে কি একজন খোট্টার কাছে অপমানিত হইবেন? ওই দেখা যায় একটা সুপারি গাছ, তার পাশেই মস্ত বড় পুকুর, পুকুরের ওপারে টিনের ছাদ আঁটা মস্ত একটা গুদামের মতো। সেখানে কত লোক চলিতেছে ফিরিতেছে, সকলেই যেন খুব ব্যস্ত। ধর্মশায় ভিতরে ঢুকিতে না পাইয়া নিজের নিরুপায় অবস্থার কথা ভাবিতে ভাবিতে নিশ্চিত বুঝিলেন যে ওইখানেই ছবি তোলার কাজ হইতেছে।
তারপর দারবানের নিকটে আসিয়া সে কি আকুতি, দারবান ভিতরে যাইতে দিবে না, ধর্মশাইকেও যাইতেই হইবে। মিনতি যখন কলহে পরিণত হইবার উপক্রম, এমন সময় একজন ভদ্রলোকের সাথে দেখা। ধর্মশাইকে দেখিয়া লোকটি বলিল, কাকে চান? ওদিকে কোথায় যাচ্ছেন? আগে আমি গদাধর বসু মহাশয়কে খুঁজছি, নিবাস কাঁইপুর জেলা। বুঝেছি, আপনি ওখানে যাবেন না, ওখানে সেট সাজানো হচ্ছে, ওখানে যেতে দেবে না আপনাকে। মিস্টার বোসের আসবার সময় হয়েছে, এখানে আপনি দাঁড়িয়ে থাকুন, মোটর এসেই এখানে থামবে। আগে আপনার নাম? ভদ্রলোক ব্যস্তভাবে বলিলেন, কোনো দরকার আছে? শান্তশীল রায়কে খুঁজে নেবেন, এরপরে আমার সময় নেই, যাই, আমাকে এক্ষুনি সেটে যেতে হবে। ভর্মশাই সেখানে বোধহয় 5 মিনিটও দাঁড়ান নাই। এমন সময় একখানা মাঝারি গোছের লাল রঙের মোটর আসিয়া তাহার সামনে লাল কাঁকড়ের রাস্তার উপর দাঁড়াইল। ভর্মশাই তাড়াতাড়ি আগাইয়া গেলেন, কিন্তু দেখিলেন মোটর হইতে নামিল 2টি মেয়ে, হাতে তাদের ছোট ছোট ব্যাগ। তাহারা নামিয়াই দ্রুত পদে পুকুরের পাড়ে চলিয়া গেল। আরও কিছুক্ষণ পরে আরও একখানি মোটর আসিয়া দাঁড়াইল। এবার ভর্মশায়ের বিস্মিত ও বিস্ফারিত দৃষ্টির সম্মুখে নামিলেন গদাধর ও তাহার সঙ্গে একটি সুবেশা মহিলা। ভর্মশাই চিনিলেন মেয়েটি সেই শোভারানী মিত্র। ড্রাইভারের পাশের আসন হইতে তকমা পড়া এক ভৃত্য নামিয়া তাহাদের জন্য গাড়ির দৌড় খুলিয়া সসম্ভ্রমে একপাশে দাঁড়াইয়াছিল। সে এবার একটা ব্যাগ হাতে তাহাদের অনুসরণ করিল। ভর্মশাই আকুল কণ্ঠে ডাকিলেন, বাবু, বাবু! কিন্তু পিছনের বৃত্তটি একবার তাহার দিকে চাহিয়া দেখিল মাত্র। গদাধর মহিলাটি ততক্ষণে দ্রুত পদে পুকুরের পাড়ের রাস্তা ধরিয়াছে। বোধহয় ভর্মশায়ের ডাক তাহাদের কানে পৌঁছিল না। ভর্মশাই কি করিবেন ভাবিতেছেন, এমন সময় পূর্বের সেই তরুণ বয়স্ক ভদ্রলোকটি এদিকে আসতে দেখিতে পাইলেন। ভর্মশাইকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া তিনি কাছে আসিয়া বলিলেন, কি এখনো দাঁড়িয়ে আছেন যে? দেখা হয়নি? এই তো গেলেন উনি। ভর্মশাই নিরীহ মুখে বলিলেন, আগে দেখা হয়েছে। ওই মেয়েটি কে বাবা? ভদ্রলোক বিস্ময়ের দৃষ্টিতে ভর্মশায়ের দিকে চাহিয়া বলিলেন, চেনেন না ওকে? উনিই শোভারানী, মস্ত বড় ফিল্ম স্টার। ওই মিস্টার বোসের কপাল খুব ভালো, 2খানা ছবি মার খেয়ে যাবার পরে আশ্চর্য মশাই, শোভারানী নিজে এসে যোগ দিয়েছে। চমৎকার ছবি হচ্ছে, ডিস্ট্রিবিউটারেরা খরচের সব টাকা দিয়েছে। শোভারানীর নামের গুণ মশাই, মিস্টার বোস এবার বেশ কিছু হাতে করেছেন। শোভারানীর সঙ্গে খুব মাখামাখি কি না? হ্যাঁ, একসঙ্গেই আছেন দুজনে। আপনি কাজ খুঁজছেন বোধহয়, তা ধরুন না গিয়ে ম্যানেজারকে। আমি মশাই বড় ব্যস্ত, গাড়ি নিয়ে যাচ্ছি একটা জিনিস আনতে, শোভারানীর বাড়িতেই, ভুলে ফেলে এসেছেন। নমস্কার। ভর্মশাই হতভম্বের মতো দাঁড়াইয়া রহিলেন। তাহলে বন্ধুরা, দম্পতি উপন্যাসের সমস্ত পর্বগুলি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।